পিরোজপুরে বাস অটোরিকশা সংঘর্ষে 7 জন নিহত, বেশ কয়েকজন আহত। ফরিদপুরের ভাঙায় বাস উল্টে মারা গেছেন 3 জন। নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে তৎপর সরকার, বললেন প্রধানমন্ত্রী। নারী দিবসের অনুষ্ঠানে আরো বেশি উদ্যোক্তা হওয়ার আহ্বান। আমার মনে হয় আমাদের নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরো বেশি উদ্যোক্তা হয়, তাহলে আমরা আরো দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে। নারী দিবসে মহিলা দলের র্যালিতে পুলিশের বাধা। নারীর ক্ষমতায়নে বেশি অবদান খালেদা জিয়ার, বললেন আমির খসরু। প্রতিটি ক্ষেত্রে এই যে দখলের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নারী শুধু নয়, বাংলাদেশের নাগরিকরা সকলে বঞ্চিত। বেইলি রোড ট্র্যাজেডির পর রাজধানীতে সাঁড়াশি অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত প্রটোকল তৈরির তাগিদ। এই অভিযানটা কোনো একটি ঘটনা ঘটার পরে নামছে এবং সেটা কোনো টেকসই কোনো পদ্ধতি না। যৌথভাবে প্রটোকল তৈরি করে চেকলিস্টের মাধ্যমে এই অভিযানগুলো পরিচালনা করবে। ইসরায়েলি কারাগারে বর্বরতার শিকার ফিলিস্তিনি নারীরা, চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। ভুক্তভোগীদের বয়ানে ভয়াবহ তথ্য। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। পিরোজপুরের সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের 7 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন, বাড়তে পারে এই হতাহতের সংখ্যা। দুপুরে পিরোজপুর সদরের ঝাউতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, জেলা শহর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ইন্দুরকানী উপজেলায় যাচ্ছিল। পথে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে ঘটে দুর্ঘটনা। বাসটি ধাক্কা দেয় দাঁড়িয়ে থাকা একটি যাত্রী বহনকারী অটোরিকশাকে। এতে দুমড়ে মুচড়ে যায় ব্যাটারি চালিত বাহনটি। ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশার 6 জন, অপরজন মোটরসাইকেল আরোহী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা পিরোজপুর সদরের পাড়ের হাট ও ইন্দুরকানী উপজেলার বাসিন্দা। ইন্দুরকানীতে যাইতেছিল একটা বাস এবং অটোটা থামানো ছিল, আর একটি হুন্ডা আসছিল। তখন বাস ওই অটোটাকে চাপা দিয়েছে, সাথে হুন্ডাটাকেও চাপা দিয়েছে, ঠিক আছে। এবং ঘটনাস্থলেই 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আনার পথে আরো 4 জন মারা গেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, দুর্ঘটনায় আহতদের কি অবস্থা, মরদেহগুলোকে কোথায় রাখা হয়েছে? ঠিক বেলা 12টার দিকে পিরোজপুরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে। ইতিমধ্যে আমি জানিয়েছি, এই সড়ক দুর্ঘটনায় মোট 7 জন মানুষের প্রাণহানি হয়েছে। তো আমরা বর্তমানে আমি রয়েছি পিরোজপুর সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে এই আহত এবং নিহতদের রাখা হয়েছে। তো আমি এবার আপনাদের মাধ্যমে দর্শকদের একটু জানাচ্ছি, একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে আজকে সড়ক দুর্ঘটনার বিষয়ে উনি কি দেখেছেন এবং কিভাবে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটার সাথে সাথে আমি ওইখানে যাইয়ে দেখি যে একটি বাস ইন্দুরকানী যাইতেছিল এবং একটি অটো ওইখানে দাঁড়ানো ছিল। সেই অটোর সাথে সংঘর্ষ হচ্ছে এবং বিপরীত দিক থেকে আসা একটা হুন্ডার সাথে সংঘর্ষ হচ্ছে এবং ঘটনাস্থলেই অটোর যে ড্রাইভার ও মারা গেছে। পরে ফায়ার সার্ভিস দিয়ে তাকে উদ্ধার করছে এবং ওইখান থেকে তাৎক্ষণিকভাবে 4টা লাশ উদ্ধার করছে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসার পথে আরো 3 জন মারা গেছে, যার মধ্যে 2 জন মহিলা। তো আপনারা শুনছিলেন যে একজন প্রত্যক্ষদর্শীর মুখে অবস্থা। এখানে বর্তমানে স্বজনরা অপেক্ষা করছেন। নিহত এবং আহতদের উভয় স্বজনরা এখানে রয়েছেন। তো আসলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল পিরোজপুর থেকে সড়ক দুর্ঘটনার বিষয়ে সর্বশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন দুর্ঘটনার বিষয়ে। এদিকে ফরিদপুরের ভাঙায় বাস উল্টে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন।
দিবাগত রাত 2:15টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, ইমরান পরিবহন নামের বাসটি বরিশাল থেকে ঢাকায় আসছিল। বাবনাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় চালক, রাস্তার উপর উল্টে যায় বাসটি। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নেওয়া হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেয়ার পর মৃত্যু হয় অপর ব্যক্তির। আহতদের 4 জনের অবস্থা গুরুতর। আমরা দ্রুত কাজ শুরু করি এবং 2 জনকে মৃত অবস্থায় আমরা পাই, বডি ব্যাগে করে পুলিশের কাছে হস্তান্তর করি এবং 22 জনকে উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি। নারীরাই সব থেকে বেশি কাজ করে। বাসার কাজের হিসেব করলে তারা সব হিসেবেই কর্মঘণ্টায় এগিয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ গুণে নারীরা আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে প্রতিনিধিত্ব করছে বলেও জানান তিনি। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নারীরা এগিয়ে এলে দ্রুত স্মার্ট বাংলাদেশে গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। নারী দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানের আয়োজন ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য আনারকলি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কল্যাণ মিনজি, সফল জননী হিসেবে কমলী রবিদাস পান জয়িতা পুরস্কার। এছাড়াও জাহানারা বেগম সম্মাননা পান নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার ক্যাটাগরিতে। সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জয়িতা সম্মাননা পান পাখি দত্ত হিজরা। সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করেন এক জয়িতা। আমার মতো অনেক নারী স্মার্ট সমৃদ্ধ সোনার বাংলা গড়তে অবদান রাখুক। বাংলাদেশ আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের সুযোগ দিলে তারা সবই করতে পারে। স্মার্ট সোসাইটি এটা আমরা গড়ে তুলব। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের এক বোন জয়িতা পুরস্কার পেয়েছেন। তিনি নিজেই ঘোষণা দিয়েছেন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাবেন। আমার মনে হয় আমাদের নারীরাও যদি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাজে আরও বেশি উদ্যোক্তা হয়, তাহলে আমরা আরও দ্রুত আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। হাস্যোচ্ছলে প্রধানমন্ত্রী তুলে ধরেন সমাজের বিভিন্ন বাস্তবতা। উঠে আসে নারীদের সঞ্চয় প্রবণতার কথা। মায়ের নামে দিলে টাকাটা থাকে, কাজে লাগে, আর সেটা একটু সাশ্রয় হয়। বাবার নামে দিলে সবসময় যে পাবে তা তো না। কোন সময় দেখা গেল যে কিছু জুয়া খেলে ওটা উড়িয়েই দিল, বা দুটো বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে সেই খেয়ে দিয়ে সাফ করে দিল। কিন্তু মা তো সবসময় সঞ্চয় করে, এই যে সঞ্চয় মনোভাবটা আছে না। আমি বুঝতে বুঝতে কিছু বলছি না, আমি বেশি কিছু বলে আবার নিজের ভোট হারাতে চাই না, তাই না? কর্মক্ষেত্রের পাশাপাশি নিজ সংসারে নারী সমানতালে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের দিক থেকে বা কাজের দিক থেকে বা মানে শ্রমের দিক থেকে প্রায় 43% দেখানো হচ্ছে। কিন্তু মেয়েরা কিন্তু অফিস আদালত বা যেখানেই কাজ করে, কাজ করার পরে কিন্তু তার আরেকটা কাজ থাকে ঘরে এসে সংসার সামলানো। সেটা আবার হিসাবে ধরা হয় না। সেটা যদি হিসাবে ধরা হয় তখন দেখা যাবে যে কর্মক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি শ্রম দিচ্ছে তারা, মানে এটাও তো শ্রম। দেশকে এগিয়ে নিতে নারী পুরুষ সবাইকে একসাথে আবারও কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পুলিশি বাধায় আন্তর্জাতিক নারী দিবসের র্যালি করতে পারেনি জাতীয়তাবাদী মহিলা দল। পল্টনে দলীয় কার্যালয় থেকে কয়েক কদম এগোতেই মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। নারী পুলিশের সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তির পর পল্টন ছেড়ে যান নেতাকর্মীরা। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দখল আর বল প্রয়োগ করে দেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে সরকার। অন্য এক অনুষ্ঠানে ডক্টর আব্দুল মঈন খান বলেন, মৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে রাজপথে থাকবে বিএনপি। মহিলা দলের নেতাকর্মীদের মুখোমুখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি নিয়ে 2-1 মিনিট সামনে এগোতেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। পুলিশের ব্যাপক উপস্থিতি আর প্রস্তুতির বিপরীতে নিজেদের সক্ষমতা বিচার করে মিনিট 10-এর মধ্যেই পল্টন এলাকা ত্যাগ করেন নেতাকর্মীরা।
আমরা কোনো বিক্ষোভ মিছিল না, বিক্ষোভ সমাবেশ না, শুধু শান্তিপূর্ণ একটা র্যালি করব। সেই র্যালি আমাদের করতে দিবে না। ওরা বলে যে ইনডোরে করেন, আর ইনডোরে আমরা প্রেস ক্লাবে চেয়েছি, অনেক জায়গায় চেয়েছি, আমাদের ইনডোরেও জায়গা দেয় না। রাস্তাঘাট মানুষজন এখন জুমার সময় গাড়ি চলাচল যাচ্ছে, এটা ওনারা করতে দিলে এটা জনগণের সমস্যা হবে। সো আমরা এটা ভেবে যতটুকু পারমিশন ছিল আমরা করতে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সারা দেশে জনগণের ভোট তো দখল হয়ে গেছে, এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, এখন ব্যবসায়ীদের ভোটও দখল করতে হবে। প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরা সকলে বঞ্চিত হচ্ছে। এদিকে ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেই আন্দোলনে আমরা বিএনপি তথা আরও 65টি রাজনৈতিক দল রাজপথে নেমেছি। আমরা রাজপথে আছি এবং আমরা রাজপথে থাকব। ছাত্রদল নেতারা বলেন, যত প্রতিকূলতাই থাকুক রাজপথে থাকবেন তারা। আমরা ক্যাম্পাসগুলোতে যদি গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চাই, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে নিয়ে আসতে চাই, শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে চাই, তাহলে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ব্যতীত অন্য কোনো পন্থা বা উপায় নেই। আমরা এখন আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি। এই আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সারা দেশের সমস্ত নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হয়ে আমরা আরও শক্তিশালী আন্দোলনে অংশগ্রহণ করতে চাই। শপথ নেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না ছাত্রদল। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় হামলার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন আইনজীবী। আইনজীবীরা জানান, ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে নির্বাচন কমিশনার কেবল নাহিদ সুলতানা জুথিকে সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন। এরপরই হামলার ঘটনা ঘটে। বহিরাগতরা এই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হক আহত হয়েছেন। এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ফলে ভোট গণনা বন্ধ রাখা হয়। পূর্ণাঙ্গ ফলাফল কখন ঘোষণা করা হবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এর আগে বুধবার ও বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবেই শেষ হয় ভোট গ্রহণ। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। নিরাপত্তার অধিকারের দাবিতে সারা বিশ্বে যখন পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, তখন ইসরায়েলের কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার ফিলিস্তিনি নারীরা। মারধর করেই ক্ষান্ত হননি ইহুদি সেনারা, নগ্ন করে চালানো হয় বর্বর নির্যাতন। তারপরও মেলে না খাবার, দেয়া হয় না স্যানিটারি প্যাডও। শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিকভাবেও চলে হয়রানি। ভুক্তভোগীদের বয়ানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। হাদিলাল দাদু নামের 28 বছর বয়সী ফিলিস্তিনি নারী বন্দী ছিলেন ইসরায়েলি কারাগারে। সে সময় সহ্য করতে হয়েছে অবর্ণনীয় নির্যাতন। শরীর থেকে খুলে নেওয়া হয়েছে হিজাব, দেয়া হয়েছে হত্যার হুমকিও। তারা আমাকে মাঠের মধ্যে থাকা একটা বড় গর্তে নিয়ে যায়। পরে একজন পুরুষ সেনা আমার হিজাব খুলে ফেলে। ভয়ে আমি কাঁদতে শুরু করি। হিজাব ফেরত চাইলে সে হাসতে হাসতে মানা করে দেয়। আমাকে জীবন্ত কবর দেওয়ার হুমকি দেওয়া হয়। বলা হয় আমার মাংস কুকুর দিয়ে খাওয়ানো হবে। কারাগারে ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার হয়েছেন ফাতিমা তানবোরা নামের এই ফিলিস্তিনিও। পুরুষ সেনাদের সামনেই তল্লাশির নামে নগ্ন করে নির্যাতন করা হয় ফাতিমাকে। 47 দিনের কারাবন্দী জীবন যেন এখন এক দুঃসহ স্মৃতি। একজন পুরুষ ও একজন নারী সেনা আমাকে নগ্ন করতে চায়। আমি শরীরের কাপড় খুলতে না চাইলে তারা আমার উপর নির্যাতন শুরু করে। পুরুষ সেনাকে চলে যাওয়ার অনুরোধ করলেও সে তা প্রত্যাখ্যান করে। পরে জোর করে আমাকে নগ্ন করে আমার শরীরে চালায় তল্লাশি। নারীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পালিত হচ্ছে নারী দিবস। অথচ ফিলিস্তিনি নারীদের উপর যখন চলছে অবর্ণনীয় নির্যাতন, তখন নিশ্চুপ বিশ্ব। ভুক্তভোগীরা বলছেন, ইসরায়েলি হেফাজতে বেশিরভাগ ফিলিস্তিনি নারীকে তল্লাশির অজুহাতে করা হয় নগ্ন। ভুক্তভোগীদের বয়ানে উঠে আসে সামান্য কারণেই কিভাবে নির্যাতন চলতো তাদের উপর। কারাগারে আমাদের নগ্ন করে তল্লাশি করা হয়েছিল। কয়েকজন নারীকে দেহ তল্লাশির নামে নির্যাতন করা হয়। তাদের পোশাক ছিঁড়ে ফেলা হয়। প্রতিনিয়তই ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি নারী বন্দীদের ক্যামেরার সামনে নগ্ন করে তল্লাশি করা হচ্ছে।
ইসরায়েল বন্দী করার পর অনেক ফিলিস্তিনি নারী নিখোঁজ হয়েছে বলেও অভিযোগ উঠেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে। তেল আবিবের এমন নিষ্ঠুর আচরণে তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাত পোহালেই কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। ইভিএম সহ ভোটের সরঞ্জাম বুঝে নিতে কুমিল্লা জেলা স্কুল মাঠে উপস্থিত হয়েছেন প্রিজাইডিং অফিসাররা। কুমিল্লা সিটির উপনির্বাচনে ভোট কেন্দ্রে 105টি, মেয়র পদে লড়ছেন 4 জন। 27টি ওয়ার্ডে মোট ভোটার 2,42,458 জন। ভোট গ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রচারণার সময় কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। গতকালকে রাতেও একজন প্রার্থীর সমর্থকদের বাড়িতে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। সেগুলি মাথায় নিয়ে আজকের যেহেতু আমাদের নির্বাচনের যে মূল আইন শৃঙ্খলা বাহিনী মাঠে আজকে থেকে নামছে, আমরা সেইভাবে পরিকল্পনাটা করছি। ময়মনসিংহে ভোটার সরঞ্জাম বিতরণ করা হচ্ছে সার্কিট হাউস মাঠ থেকে। সিটি নির্বাচনে 128টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। মেয়র পদে লড়ছেন 5 জন। ভোটার 3,36,496 জন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। 2 সিটিতেই ভোট নেওয়া হবে ইভিএমে। আজকে আমরা প্রতি কেন্দ্রে কেন্দ্রে আমাদের মালামাল সহ মেশিনগুলো প্রেরণ করতেছি। আমরা আশা করি সবকিছু সন্তোষজনকভাবে আগামীকালকে ভোট গ্রহণ সম্পন্ন হবে। রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের প্রাণহানির পর সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বিভিন্ন সংস্থা। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশ্লেষকরা বলছেন, কোনো গ্রহণযোগ্য সমন্বিত প্রোটোকল তৈরি না করে এমন অভিযানে সুফল মিলবে না। বেইলি রোডে অগ্নি দুর্ঘটনার পর প্রশাসনের অভিযানের উত্তাপে তটস্থ ঢাকার রেস্তোরাঁ ব্যবসায়ীরা। ব্যবসায় এসেছে মন্দাভাব। কদিন পর মিডিয়াতে নতুন ইস্যুর চর্চা শুরু হলে এই অভিযান ভুলে যাব সবাই। আসলে কি তাই? এগুলো সাময়িক, সবাইকে একটু দেখার জন্য। 4-5 দিন পর এটা বন্ধ হয়ে যাবে, দেখুন, বুঝেন নাই? দুনিয়াটাই ভেবে চলে ভাই, মগের মূল্য। এখন যেভাবে চলতেছে এটা লোক দেখানোই আমরা বলতে পারি। কিছুদিন পরে অবশ্যই অফ হয়ে যাবে, কারণ আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা যদি দেখতে যাই এভাবেই হয়ে আসছে। না দেন, এটা করতে হবে, আমরা সেটা করব, আপনি সেটা করেন নাই। সেটা না করে কিছু ঝুঁকিপূর্ণ লাগাই দিচ্ছেন, তাহলে লাভটা কি হচ্ছে? আজকে এই অব্যবস্থাপনার পেছনে একমাত্র রাজুক, ডিএনসিসি এবং প্রশাসন সুস্পষ্টভাবে জড়িত, সূর্যের আলোর মতো। নিমতলী, চুরিহাট্টা, গুলিস্তান, বঙ্গবাজার, কত কত প্রাণ আর সম্পদ পুড়ে ছাই হয় অগ্নি দুর্ঘটনায়। বরাবরই নগর পরিকল্পনাবিদরা বলে থাকেন, অবহেলাজনিত মৃত্যু, যার দায় সরকারের নিয়ন্ত্রক ও তদারক সংস্থার। সেই দায় ঢাকতে কদিন অভিযান, আবার স্বাভাবিক, ফের দুর্ঘটনা, আবার আলোচনা, এভাবেই চলে। তবুও ঠিক হয় না অগ্নি বা ভবন পরিচালনার প্রোটোকল। এখন অভিযানের নামছে, এই অভিযানটা কোনো একটি ঘটনা ঘটার পরে নামছে, এবং সেটা কোনো টেকসই কোনো পদ্ধতি না। টেকসই পদ্ধতি হচ্ছে সেটাই যেটা অথরিটিগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে যে দায়িত্বটা দেয়া আছে সেই দায়িত্ব অনুযায়ী সারা বছর ধরে তারা কাজ করবে। তারা তাদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে এখন ঢাকতে গিয়ে বরং মালিক পক্ষের উপর অনেক বেশি চড়া হচ্ছে। কোথায় গলদ ঠিক হয় না কেন? প্রশাসন অথবা আমরা জনগণ? এটার জন্য কোথা থেকে শুরু করতে হবে? যৌথভাবে প্রোটোকল তৈরি করে চেকলিস্টের মাধ্যমে এই অভিযানগুলো পরিচালনা করবেন, সঠিকভাবে সুনির্ধারিত করবেন তাদের বিপজ্জনকতার মাত্রা, এবং সেই অনুযায়ী প্রতিবিধান দিয়ে সময় নির্ভর উত্তরণের পথ দেখাবেন। এই অভিযান ছাড়া অন্য যে কোনো অভিযান হঠকারিতা এবং প্রবঞ্চনা মানুষের সাথে, কারণ মানুষের উদ্যান নেই, যাওয়ার জায়গা নেই, উন্মুক্ত স্থান নেই, খেলার মাঠ নেই, বিনোদনের স্থান নেই। সেই শহরে রেস্টুরেন্টগুলো মানুষের বিনোদনের একমাত্র জায়গা, তা কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। সবারই চাওয়া নিরাপদ নগর, নিরাপদ জীবন, কিন্তু এর জন্য যে মেহনত, ত্যাগ, বিধিবিধানের প্রতিপালন প্রয়োজন, সে বিষয়ে নাগরিক ও প্রশাসন সবাই হেলায় পার করি বেলা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। পরিমাণ নয়, শিক্ষার মানই গুরুত্বপূর্ণ। বিডিএস এর আসন সংখ্যা বৃদ্ধির ইস্যুতে এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে উদয়ন স্কুলে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা বলেন তিনি। শিক্ষক ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি না করে আসন বাড়ানো ফলপ্রসূ হবে না, এমনটাই তার অভিমত। বলেন, হাসপাতালের ক্যাফেটেরিয়া নীতিমালা মেনে নির্মাণ না হলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ডেন্টাল সার্জনস বিডিএস ভর্তি পরীক্ষা চলাকালে উদয়ন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় বিডিএস এর আসন সংখ্যা বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আসন সংখ্যা বৃদ্ধির পর মানসম্মত শিক্ষক বা প্রশিক্ষক না থাকলে ব্যর্থ হবে সেই প্রচেষ্টা। কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট, মানসম্মত ডাক্তার আসন আমি বাড়িয়ে দিলাম, চিকিৎসা শিক্ষক নাই কিংবা সেই রকম ট্রেনিং দেওয়ার সুযোগ নাই, ওইরকম আসন বাড়ানোর পক্ষে না। আমি আসন বাড়াবো যখনই দেখব আমি যে শিক্ষক আছে, পড়াশোনার পরিবেশ আছে এবং ভালো ডাক্তার হবে, তখনই আমি আসন বাড়াবো। ডিএসসিসির অভিযানে লাইব্রেরি হাসপাতালে নকশা বহির্ভূত খাবার দোকান নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, অবশ্যই বিধিমালা মেনে নির্মাণ করতে হবে ক্যাফেটেরিয়া, আউটলেট থেকে শুরু করে অগ্নি নির্বাপন ব্যবস্থা সবই দেখা হবে, এমনটাও জানান তিনি। হাসপাতালে ক্যাফেটেরিয়াটা কোন জায়গায় তারা অবস্থিত, তার এখানে আউটলেট কীরকম, যদি এরকম দুর্ঘটনা ঘটে কোনো সময় সেরকম ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, এইগুলো সমস্ত কিছু ঠিকমতো আছে কিনা, যেগুলো থাকা দরকার ওইগুলোই আমরা দেখব। হাসপাতাল অবশ্যই চলবে, কিন্তু মানসম্মত যা যা দরকার সেগুলো নিয়ে। এর আগে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদে BCSIR এর বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিজ্ঞানের উৎকর্ষ সাধনে গবেষণার বিকল্প নেই। এ সময় অন্যান্য দেশের সাথে প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন মন্ত্রী। একটা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে এটা সুন্দর একটা কোনো কিছু একটা ভূমিকা পালন করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশে আরো একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দুপুরের বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় পুষ্টি উৎসব 2024। সকালে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। 2 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এর প্রাক্তন প্রিন্সিপাল অধ্যাপক শাহিন আহমেদ, আকিজ কলেজ অব হোম ইকোনমিক্সের অধ্যাপক ফাতিমা সুরাইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান শামসুন নাহার মহুয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, ডায়েট চার্ট কম্পিটিশন, ফুড ফটোগ্রাফি, পুষ্টি বার্তা সহ বিভিন্ন আয়োজন করা হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও অনেকেই। অনুষ্ঠিত হলো তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25K ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। রাজধানীর হাতির ঝিলে জমজমাট এই আয়োজন করে রান বাংলাদেশ। এটি ঢাকার প্রথম এইমস সার্টিফিকেট প্রাপ্ত আন্তর্জাতিক ইভেন্ট। অংশ নেন বিভিন্ন বয়সী 2000 প্রতিযোগী। 3 ক্যাটাগরিতে দৌড় শেষে মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগীদের হাতে। ঢাকা 25K ম্যারাথনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সূর্য ওঠার তখনও বাকি 1 ঘন্টারও বেশি সময়। আবছা আলোতেই শুরু দৌড়। তুরাগ অ্যাক্টিভ ঢাকা 25K ম্যারাথনের স্লোগান, ঢাকার ঐতিহ্যকে বাঁচাতে দৌড়াও। অংশ নেয় বিভিন্ন বয়সের 15 দেশের প্রতিযোগী। Bangladesh runners are really amazing. I'm so excited to be part of this community. It was great, yeah, like the players, the whole thing, the organizer, it was great. নারী দিবসের সকালের এই আয়োজনে বেগুনি রঙের জার্সিতে দৌড়ে অংশ নেন 350-র বেশি নারী। ম্যারাথন থেকে সমতার বার্তা দেন ফিনিশ লাইন পার করা নারীরা। ম্যারাথনে দৌড়ানো খুবই একটা ভালো কাজ, এটাতে ডিপ্রেশন কমে এবং মনে যে একটা আনন্দটা অনেক বেশি বাড়ে। ফিজিক্যাল স্ট্রেংথ বলেন বা মেন্টাল স্ট্রেংথ বলেন, সব কিছুই বেড়েছে, এটা আমি বুঝতে পারছি। এই ধারাবাহিকতাটা আসলে থাকা উচিত। এরকম ছোট ছোট ইভেন্টের মাধ্যমে মানুষকে একটু বাইরে নিয়ে আসা উচিত, শুধু মেয়ে না, ছেলে মেয়ে সবাই মিলে। 4:30টায় স্টার্ট করছি, সবাইকে দেখছিলাম, সবাই ওয়ার্ম আপ করছিল, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। ঢাকা 25K ম্যারাথন অনন্য মাত্রা পায় শিশুদের অংশগ্রহণে। 3 কিলোমিটার ক্যাটাগরিতে দৌড়ায় সোনামণিরা। অনেক টায়ারিং ছিল, মাঝখানে 2টা ব্রিজ পার করে আসতে হয়েছিল ফিটনেসের জন্য। না দৌড়ালে কি আমরা কিভাবে ফিট থাকবো? যতই ইভেন্ট জয়েন করি আমার ততই পেস ভালো হয়, আমার ততই স্ট্যামিনা বাড়ে। খেলাধুলার প্র্যাকটিস আছে সেই সেন্স থেকে, তো ওকে এখানেও দেওয়া যাতে ও ফিট থাকার জন্য। বিজয়ী দৌড়বিদরা বলেন, সুস্থতা আর সচেতনতার বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ম্যারাথন। করোনার পার্টটা ছিল, তখন থেকে মানুষজন বুঝতে শুরু করেছে যে তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে। সেই জায়গা থেকে রানিংয়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি আমার লাইফের ফার্স্ট হাফ ম্যারাথন দৌড়াইছি, জোশ ছিল। বাবা মা ছেলে মেয়ে একসাথে দৌড়াচ্ছে, আর এটা বোঝা যায় যে আমাদের দেশের মানুষ আস্তে আস্তে কিছুটা স্বাস্থ্য সচেতন হচ্ছে।
আয়োজকরা জানান শুধু দৌড় প্রতিযোগিতা নয়, ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন করাও এই আয়োজনের লক্ষ্য। ঢাকা যেহেতু একটা পুরাতন একটি শহর এবং ঐতিহ্যবাহী একটা শহর, আমরা ঢাকার হেরিটেজ নিয়ে আমরা কাজ করতে পারি। ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে ঢাকাকে পরিচিত করা, ঢাকার হেরিটেজকে পরিচিত করার একটা উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামের মাধ্যমে। দৌড় শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠাতে ভূমধ্যসাগরের অস্থায়ী বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসের যৌথ অধিবেশনে এই বার্ষিক ভাষণ দেন রাষ্ট্রপ্রধান। এ সময়ে ভাষণ জুড়ে নাম উল্লেখ না করেই ইউক্রেনের সহায়তা বন্ধ সহ নানা ইস্যুতে বেশ কয়েকবার ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। পাশাপাশি ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সীমান্ত নিরাপত্তা জোরদারে অভিবাসন সংক্রান্ত বিল আটকে দেয়ায় রিপাবলিকান আইন প্রণেতাদেরও সমালোচনা করেন বাইডেন। এদিন পার্লামেন্ট যাওয়ার পথে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মুখে পড়েন বাইডেন। গাজায় মানবিক সহায়তা পাঠানোর প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে। আমি সামরিক বাহিনীকে ভূমধ্যসাগরের গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণে জরুরি নির্দেশনা দিয়েছি, যাতে জাহাজের মাধ্যমে সেখানে প্রতিদিন পর্যাপ্ত খাবার ও পানি পাঠানো যায়। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের এই আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।